আপু তুমি এখানে কেন আর আমাদের সঙ্গে বসে পড়লে যে? আর এক এক করে ড্রিঙ্কস করতে লাগছো কেন? আগামীকাল তোমার বিয়ে না? তাহলে এখন এমন করছো যে বাসার সবাই কি মনে করবে যদি তুমি উল্টাপাল্টা কিছু শুরু করে দাও তখন? আরে চুপ কর তো, কোনো কথা শুনতে চাই না তোর মুখ থেকে। তোরা এনজয় করছিস, আমার বিয়ে আমি একটু এনজয় করতে পারবো না? তো বিয়ে তো হচ্ছে না কালকে, তারপরও তোদের সঙ্গে একটু এনজয় করি। রুমের মধ্যে বসে থাকতে আর ভালো লাগছে না আমার। উল্টাপাল্টা কিছু করো না। এমনিতেই চাচা তোমার উপর অনেক রেগে আছে, কিন্তু তোমার অভিযোগ শুনতে শুনতে পুরা গ্রামের মানুষ তোমার উপর কথা বলে। তোমার অভিযোগ নিয়ে প্রত্যেকদিন বাসায় আসে, এতে তোমার বিয়ে দিচ্ছে। উল্টাপাল্টা কিছু করো না, পরিবারের নাম নষ্ট করো না বলে দিলাম। আর আমি খোঁজ নিয়ে দেখেছি ভাইয়া অনেক ভালো, অনেক লাজুক একটা ছেলে। তার ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ অভ্যাস নেই। ধরতে গেলে তুমি একটা ইনোসেন্ট বর পাচ্ছ। আমার তো ইনোসেন্ট বর লাগবে না, আমার তোকে লাগবে। তুই কি আমাকে বিয়ে করবি? আপুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছেন এগুলো? তাকে বিয়ে করব মানে? কিন্তু তোমায় আপুর নজর ছাড়া কখনো অন্য কোনো নজরে দেখিনি। তার থেকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আপুর হাত থেকে ড্রিঙ্কসের বোতলটাকে নিয়ে বলতে লাগি, আপু তুমি এখন নিজের মধ্যে নেই। যেহেতু ড্রিঙ্কস করে তুমি আওতার বাইরে চলে গেছো, সেহেতু তুমি ড্রিঙ্কস করো না। যাও, তুমি তোমার রুমে যাও। উল্টাপাল্টা কথা বলছো, তুমি যাও। উল্টোপাল্টা কথা বলছি না, যা সত্যি তাই বলছি। আমি তোকে পছন্দ করি, আমি বিয়ে করলে তোকেই করব, যেভাবেই হোক। পপির কথা শুনে স্বাধীন সহ স্বাধীনের সব বন্ধুরা পপির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এইগুলো? পপি স্বাধীনের চাচাতো বোন। স্বাধীনের থেকে পপি প্রায় 2 বছরের বড়। এই পাড়াতে প্রত্যেকদিন মারামারি করে পপি। এরপরে পুরো মহল্লার মানুষরা এসে পপির নামে আজে বাজে সব কথা বলে আর বিচার নিয়ে আসতো। কিন্তু আজকে পপির বিয়ে, আর তার সুবাদে স্বাধীন আর তার বন্ধুরা ছাদে বসে ড্রিঙ্কস করছিল। ঠিক তখনই ছাদে চলে আসে পপি, আর এসেই তো উল্টো পাল্টা কথা বলা শুরু করে, যা আপনারা শুনতেই পারলেন। স্বাধীন রেগে পপিকে ওইখান থেকে ধরাধরি করে, সঙ্গে সঙ্গে স্বাধীনের আরো বন্ধুরা হেল্প করে পপিকে ধরে তার রুমের মধ্যে রেখে আসা হয়। তারপর পুনরায় স্বাধীন আর ওর বন্ধুরা ছাদে এসে ড্রিঙ্কস করতে লাগে। কিরে, কি হয়েছে হঠাৎ? পপি আপু উল্টাপাল্টা কথা বলছেন কেন? তিনি এর আগে তো কখনো এমন কথা বলেনি। বুঝলাম না, তোকে বিয়ে করবে মানে কি বলছে এসব? আরে একই প্রশ্ন তো আমারও। কি হইল হঠাৎ করে? আপু যেখানে আমাকে দেখলে খুব অনেক রেগে যায়, আমাকে দেখলে মারতে আসে, আমাকে দেখলে ঝগড়া করতে লাগে, পরে কি হলো? আজ এমন কথা বলছে কেন? যেভাবেই হোক পপি আপুর কাছ থেকে দূরে থাকতে হবে আমার, অন্তত এই কয়েকটা দিন। আরে বাদ দে না, ড্রিঙ্কস করছিল আপু, এর জন্য হয়তো তিনি তার মধ্যে ছিল না, তাই আবল তাবল কথা বলছে। তুই বাদ দে, আর এনজয় করতে লাগে। তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে এনজয় করতে লাগে। এনজয় করতে করতে অনেকটা রাত পেরিয়ে যায়। অনেকটা রাত হয়ে যাওয়ায় স্বাধীন ছাদে আর না থেকে তার রুমের দিকে যেতে লাগে। রুমের দিকে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কেউ স্বাধীনের কলার টান দিয়ে ধরে রুমের মধ্যে নিয়ে যায়। আর বাকিটা স্বাধীনের কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা অনেক চিৎকার চেঁচামেচিতে স্বাধীনের ঘুম ভাঙে। চোখ মেলে টিপ টিপ করে সামনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে, বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন। ঠিক তখনই স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগে। সামনের দিকে তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে চাচা চাচি, দাদা দাদি, মা বাবা, আরো অনেকে। স্বাধীন মনে মনে ভাবে হঠাৎ তাকে থাপ্পড় মারলো কেন। ঠিক তখনই নিজের শরীরের দিকে নজর যায়, দেখে তার শরীরে বিন্দু মাত্র কোনো পোশাক নেই। অবাক হয়েছে স্বাধীন, তার শরীরে পোশাক নেই কেন। আমতা আমতা করে কিছু বলতে যাবে, পুনরায় স্বাধীনের বাবা এসে ওর গালে ঠাস ঠাস করে আবার থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, আজ এই দিন দেখার জন্য তোকে বড় করেছিলাম। সবার সামনে আমাদের মুখে চুনকালি মাখাতে তোর বিন্দুমাত্র খারাপ লাগলো না? এখন সবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমরা? একে তো পপির জন্য কারোর সামনে দাঁড়ানো যেত না, তুই আবারও শুরু করলি। তোর মতো ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল আমাদের জন্য। স্বাধীন তার বাবার এমন কথার মানে কিছুই বুঝতে উঠতে পারে না। তখনই তার হাতের বামের দিকে তাকিয়ে দেখে পপি একটা চাদর তার শরীরের দিকে জড়িয়ে অঝরে কান্না করছে। স্বাধীন কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই তার শরীরের দিকে নজর যায়, দেখে তার শরীরে বিন্দু মাত্র কোনো পোশাক নেই। স্বাধীন ভ্যাবাচাকা খেয়ে যায়, বড় বড় দৃষ্টিতে পপির দিকে তাকায়। ঠিক তখনই সবার সামনে পপি স্বাধীনের দিকে একটু করুণ দৃষ্টিতে তাকায়। স্বাধীন স্পষ্ট বুঝতে পেরে যায় এখানে কি হয়েছে, আর আমতা আমতা করে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, দেখো বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি মোটেও এমন কিছু করিনি।
ইভেন কালকে রাতের আমার কিছুই মনে নেই। মনে থাকবে কেন? একটা মেয়ের সর্বনাশ করে আর কিছু কি মনে থাকে? তোর এখন ভালো সাজা হচ্ছে সবার সামনে, তাই না? খুব দারুণ অভিনয় করতে পারিস। তুই সবার সামনে ভোলা ভোলা ইনোসেন্ট হয়ে থাকিস, কিন্তু তোর মাঝে লুকিয়েছে একটা ভয়ানক ডেভিল, তা আমি কখনো ভাবতে পারি না। এখন নিজের ধিক্কার দিতে, তোর মতো ছেলে জন্ম দিতে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিচের দিকে তাকিয়ে অঝরে কান্না করছে। ঠিক তখনই স্বাধীনের বাবা তার প্যান্ট থেকে বেলটা বের করে স্বাধীনকে মারতে লাগে। স্বাধীন স্থির হয়ে সেখানে যেন একটা মুহূর্তে। একটু পর পপির বাবা অর্থাৎ স্বাধীনের চাচা এসে স্বাধীনের বাবাকে থামিয়ে বলতে লাগে, দেখ ভাই, যা হয়তো হয়ে গেছে, ছোট মানুষ একটা ভুল করে ফেলেছে। ওকে আর মারধর না করে ওর আর পপির দুজনের বিয়ে দিয়ে দেই। আর পপি যাদের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওদের ফোন করে কিছু একটা বলে দেই, তাহলে তো ওরা মেনে নেবে। অযথা ছেলেটাকে মারিস না তুই। আমি ঠিক বুঝতে পারছি ওইখানে কি হয়েছে। আর পপি, তুমি কাজটা একদমই ঠিক করনি। অযথা ছেলেটাকে সবার সামনে খারাপ প্রমাণিত করলে। পপি তার বাবার কথা শুনেই তার কান্না আরো একটু বাড়িয়ে দেয়। তারপর এক এক করে সবাই রুম থেকে চলে যায়। একটু পর পপির মা তার হাতে করে 2টা শপিং ব্যাগ নিয়ে এসে তাদের সামনে রেখে বলতে লাগে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গোসল করে এই প্যাকেটে থাকা জামা কাপড়গুলো দুজনে পরে নে, আর আজকে তোদের দুজনের বিয়ে দিয়ে দিব। স্বাধীন তার চাচির কথা শুনে অবাক হয়। কি বলছেন এগুলো? পপিকে স্বাধীন বিয়ে করবে মানে? কখনো তো স্বাধীন পপিকে তার আপন বোনের নজর ছাড়া অন্য কোনো নজরে দেখেনি। তাহলে আজ এত কিছু কিভাবে সম্ভব? এই কথাটা বলে পপির মা অর্থাৎ স্বাধীনের চাচি রুম থেকে চলে যায়। পপি তার গায়ের সঙ্গে চাদরটা ভালোভাবে জড়িয়ে ঘরের দরজার সামনে চলে যায়। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে চাদরটা খুলে ফেলে। স্বাধীন সেদিকে তাকিয়েছিল, হঠাৎ পপির এমন কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তারপর অন্যদিকে ফিরে তাকিয়ে থাকে। স্বাধীনের কাছে পপি এসে বলতে লাগে, কিরে কেমন দিলাম? ভেবেছিলি আমি এই বাসা থেকে চলে যাব, তুই রাজত্ব করবি? তা কখনো হতে দেব না। এই বাসাতে আমি থাকবো, এই বাসাটা আমার রাজত্বে চলবে। আর তুই সেই আগের মতো নেই। সবার সামনে তোকে ছোট করে ফেলেছি। সবাই এখন থেকে খারাপ ছেলে নামে চেনে। আর রাতে তুই তো অনেক মজা দিয়েছিস আমায়। কখনো ভাবতে পারিনি তোর মতো এত ছোট ছেলে আমাকে আনন্দ দিতে পারবে। আপু, তুমি এগুলো কি বলছো? তোমার মুখে কি বিন্দুমাত্র বাজছে না? নিজের থেকে ছোট একটা ছেলেকে এমন মিথ্যা অপবাদ দিয়ে তার উপর উল্টাপাল্টা কথা বলছো? তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি নিজে কখনো এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। আর তোমার কি হয়েছে? তুমি আমার সঙ্গে এমন করলে কেন হঠাৎ করে? আর নিজের শরীরের দিকে একবার তাকাও, বিন্দুমাত্র কাপড় নেই। তোমাকে এমন ভাবে দেখি তো আমার নিজেই লজ্জা লাগছে। সেখানে তুমি আমার বড় হয়ে তোমার লজ্জা লাগছে না? হায় রে লজ্জাবতী রে, তুই তো রাতে আমার সবকিছু দেখে ফেলেছিস। তাহলে আর ঢং দেখাতে হবে না। আর তোকে দেখানোর জন্যই তো আমি আমার শরীরে বিন্দুমাত্র কাপড় রাখিনি। আর তুই তো বললি আপু, আর কখনো যদি আপু বলেছিস তাহলে তোর কিন্তু খবর আছে। তুমি আমার বড় আপু। জন্মের পর থেকে তোমাকে আপু বলে সম্বোধন করেছি। তোমার সঙ্গে যতই ঝগড়াঝাটি হোক না কেন, কখনো আপু বাদে অন্য কোনো নামে ডাকিনি, আর ডাকতেও পারবো না। কখনো আপু 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 100 বার বলবো, 1000 বার বলবো। তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বাস থেকে চলে যাব, সকলের চোখ ফাঁকি দিয়ে। ঠিক তখনই পপি স্বাধীনের গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে ফেলে। স্বাধীনের গায়ে বিন্দু মাত্র কোনো কাপড় ছিল না। পপি স্বাধীনের গায়ের উপর পড়ে যায়, তারপর স্বাধীনকে জড়িয়ে ধরে বলতে লাগে, এখন যা বলবো তোর শুনতে অনেকটা কষ্ট হবে, কিন্তু শুনতে হবে। তোকে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। তোর সঙ্গে রাগারাগি, মারামারি, দুষ্টুমি, ফাজলামের মধ্য দিয়ে কোথা থেকে যে তোকে পছন্দ করে ফেলেছি তা আমি নিজেও জানি না। হঠাৎ করে বাবা আর বড় আব্বু যখন আমার বিয়ের কথা নিয়ে আসে তখন অনেক রেগে যাই, কিন্তু সবার সামনে আমি সবকিছু বলতে পারিনি। পরে এই আইডিয়াটা বের করি আমি। আই এম এক্সট্রিমলি সরি। তোর সাথে অনেক অন্যায় হচ্ছে, সবাই তোকে ভুল বুঝে, কিন্তু কি আর করার। আপু, যা করার তা তো করেই ফেলেছো। এখন অন্তত আমাকে মুক্তি দাও। তুমি আমার উপর থেকে ওঠো। আমার কেমন যেন লাগছে। তুই আবার আমাকে আপু বললি কেন? দেখো, আমি তোমাকে আগেই বলেছি, তোমাকে আমি আপুর নজর ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। তাহলে তোমাকে বউ বলতে আমি পারবো না, তুমি যতই চেষ্টা করো না কেন। বউ না বলতে পারলে জান, সোনা কিংবা আমার নাম ধরে ডাকবি, তাও তুই আপু বলে ডাকবি না, বুঝলি? পপির কথা শুনেই স্বাধীন মাথা দিয়ে না বোঝায়।
ঠিক তখনই পপি স্বাধীনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দেয়। স্বাধীন নিঃশ্বাস ফেলতে লাগে। তারপর স্বাধীনের শরীরে প্রত্যেকটা অংশে পপি চুমু দিতে লাগে। তার কন্ট্রোল হারিয়ে ফেলে। তারপর পপির সঙ্গে রেসপন্স করতে লাগে। নিমিষেই দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে, যেখান থেকে ফিরে আসা একদমই অসম্ভব। প্রায় 1 ঘন্টা পর স্বাধীনের উপরে শুয়েছিল পপি। ঠিক তখনই বাইরে কেউ এসে দরজায় কড়া নাড়ে। পপি নিজেকে সামনে নিয়ে বলে, কে? তোদের জন্য বাইরে সবাই অপেক্ষা করছে। 1 ঘন্টা হয়ে গেল, তাও তোদের ফ্রেশ হওয়া হলো না? ফ্রেশ হয়ে তোদের দেখতে এসেছিলাম। শপিং ব্যাগগুলো এদের মধ্যে থেকে একটা শেরওয়ানি আছে আর অন্যটাতে দেখ শাড়ি আছে, সেগুলো পরে নিচে আয়। তোদের জন্য সবাই নিচে অপেক্ষা করছে। কাজী সাহেবও চলে এসেছে। মা তুমি যাও, আমরা একটু পরে চলে আসছি। নিচে তোদের জন্য সবাই অপেক্ষা করছে, দেরি করিস না। এমনিতেও তো তোদের উপর সবাই রেগে আছে, যদি দেরি করিস তাহলে আবার রেগে গেলে কি যে হবে তা আর আমি বলতে পারবো না। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। কথাটা বলেই স্বাধীনের চাচি দরজার ওই পাশ থেকে চলে যায়। পপি স্বাধীনের শরীরের উপর শুয়েছিল। তারপর স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে একটা কিস করে স্বাধীনকে ছেড়ে দিয়ে বলে, জানিস আমার অনেক শখ ছিল আমার যে স্বামী হবে তার সঙ্গে আমি একসঙ্গে গোসল করব। চল না একসঙ্গে গোসল করি। কখনোই না আপু, তুমি যাও, তুমি একাই গিয়ে গোসল করো। তুমি বের হলে তারপর আমি গোসল করব। কিরে তুই আবার আমাকে আপু বললি যে? আদর বুঝি হয়নি? আরো আদর খাইতে ইচ্ছে করছে তাই না? এরপর যখন তুই আমাকে আপু বলবি তখনই এমন রোমান্টিক অত্যাচারের শিকার হতে হবে, তখন বুঝবি। এখন ভালোই ভালোই আমাকে আর আপু বলবি না, জান, ময়না, টিয়া কিংবা আমার নাম ধরে ডাকবি, ঠিক আছে? পপির কথা শুনে স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর পপি স্বাধীনের উপর থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। স্বাধীন এই পাশে তাকিয়ে দেখে তার শার্ট আর প্যান্ট নিচে পড়ে আছে। তারপর সেগুলো তুলে স্বাধীন পরিধান করে দেয়। তারপর পুনরায় এসে খাটে বসে পড়ে। স্বাধীন খাটের উপর বসে থেকে ফোন চাপছিল। একটু পর খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনতে পায়। স্বাধীন ওইদিকে তাকিয়ে দেখে পপি ওয়াশরুম থেকে বের হচ্ছে। গায়ে একটা তোয়ালে পেঁচানো, পুরো শরীরটা ভালোভাবে কভার করে নেই। শরীর বেয়ে এখনো 2-1 ফোঁটা পানি পড়ছে। পপিকে দেখে স্বাধীনের এক অন্যরকম ফিলিংস কাজ করতে লাগে। নিজেকে সামনে নিয়ে স্বাধীন তার হাতে থাকা ফোনটা সাইডে রেখে পপিকে পাশ কাটিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ার অন করে গোসল করতে লাগে। অন্যদিকে পপি এমন অবস্থাতেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে লাগে। তারপর শপিং ব্যাগটা হাতে নিয়ে তার মধ্যে থেকে শেরওয়ানি আর পায়জামা বের করে পরে নেয়। পপির দিকে তাকিয়ে দেখা এখনো সে আগের অবস্থাতেই ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে। একটু পর পপি স্বাধীনের কাছে এসে বলতে লাগে, ব্যাগের মধ্যে শাড়ি আছে, তুই আমাকে শাড়ি পরিয়ে দিবি এখন। পপির এমন কথা শুনে স্বাধীন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। নিজের মাথায় নিজে হাত দিয়ে চুলকাতে লাগে। স্বাধীনের এমন কাণ্ড দেখে পপি মুচকি হেসে তার শরীর থেকে তোয়ালেটা খুলে ফেলে। সে আগের অবস্থায় পুরো শরীরে বিন্দু মাত্র পোশাক নেই। ঠিক তখনই স্বাধীন নিজের চোখ হাত দিয়ে আটকে ফেলে। কিরে তোকে কি বললাম কানে যায়নি? বলছি তুই আমাকে শাড়ি পরিয়ে দে, অনেক শখ আমার স্বামীর আমাকে শাড়ি পরিয়ে দিবে। ঠিক আছে, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি, কিন্তু তোমার শরীরের দিকে তো একবার তাকাও। দেখো একটু পোশাক নেই। তোমার একটু কি শরম হচ্ছে না আমার সামনে বারবার উলঙ্গ হতে? আমার তো তোমাকে দেখে অনেক শরম লাগছে। এমন করলে কিন্তু আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব না। আরে চোখ খোল, এবার তো দেখ সবকিছু ঠিক করে নিয়েছি, তুই এখন শুধু আমাকে শাড়ি পরিয়ে দিবি। পপির কথা শুনে স্বাধীন তার চোখের উপর থেকে হাত সরায়। পপির দিকে তাকিয়ে দেখে সব পরে নিয়েছে, শুধু এখন শাড়ি পরিয়ে দিতে হবে। তারপর স্বাধীন পপির কাছে যেতেই স্বাধীনের কাছে পপির শাড়ি দিয়ে বলে, এই শাড়ি আমাকে আর ভালোভাবে পরিয়ে দে তুই। আমি তো শাড়ি পরাতে জানি না, তাহলে তোমাকে কি করে পরাবো? আচ্ছা ওয়েট, আমি ইউটিউব দেখে শাড়ি পরানো শিখছি। স্বাধীনের বাচ্চা মার্কা কথা শুনে পপি নিজেকে সামলাতে না পেরে ফিক করে হেসে ফেলে। পপির হাসির দিকে স্বাধীন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কখনো পপি কেমন হাসতে দেখেনি, যেন তার হাসির মধ্য দিয়ে মুক্ত ছড়ছে। স্বাধীন হা হয়ে সেদিকে তাকিয়েছিল অনেকক্ষণ। হঠাৎ পপির কথা শুনে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। আরে পাগল ছেলে, তুই কি ইউটিউব দেখে আমাকে শাড়ি পরাতে হবে না, আমি তোকে যা যা শিখিয়ে দিচ্ছি তুই অমন ভাবেই আমাকে শাড়ি পরিয়ে দে।
তারপর পপি স্বাধীনের কাছ থেকে শাড়িটা স্বাধীনের হাতে কুচি ঢুকিয়ে দিয়ে নিচে পড়তে লাগে আর স্বাধীনকে সবকিছু দেখাতে লাগে। শোন, এরপর থেকে যেন আর তোকে শিখিয়ে দিতে না হয়, এমন করে প্রতিদিন আমাকে শাড়ি পরিয়ে দিবি, বুঝলি? পপির কথা শুনে স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ জানায়। তারপর পপি স্বাধীনকে কচি কোমরের মধ্যে ঢুকিয়ে দিতে বলে। স্বাধীন পপির কোমরে কচি ঢুকিয়ে দিতে ওর কোমরের সঙ্গে একটু হাত লেগে যায়। ঠিক তখনই পপি কেঁপে উঠে নিজেকে শক্ত করে স্বাধীনের মাথার চুল খামচে ধরে স্বাধীনের নিজেকে আর সামলাতে না পেরে চিৎকার দিয়ে ওঠে। ঠিক তখনই পপি স্বাধীনের চুল ছেড়ে দেয়। সরি সরি সরি, আসলে নিজের মধ্যে ছিলাম না। এখন চল নিচে যাই, তাহলে বাবা মা, বড় আপু, বড় আব্বু তারা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। দেরি করে গেলে দেখবি সবার বকা শুনতে হবে। সব তোমার দোষ। গোসল করতে কখনো অত সময় লাগে? গোসল করতে কি ওয়াশরুমে গিয়েছিলে কখন, আর বের হয়েছো কখন দেখেছো? প্রায় 40 মিনিট হয়ে গিয়েছিল। হয়েছে, তোকে আর বলতে হবে না, চলো নিচে যাই। তারপর পপি আর স্বাধীন ঘর থেকে বের হয়ে বসার রুমের দিকে অগ্রসর হয়। বসার রুমে গিয়ে দেখে সবাই সেখানে বসে তাদের জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন আর পপি দুইজন একসঙ্গে বসে পড়ে। তারপর কাজী সাহেব বিয়ের কাজ করা শুরু করে। বিয়ে পড়ানো শেষ হলে স্বাধীনকে যখন কবুল বলতে বলে, অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে কবুল বলে, কিন্তু যখন পপিকে কবুল বলতে বলা হয়, পপি গটগট করে কবুল বলে ফেলে, যেন পপিকে রেপ করে স্বাধীন বিয়ে করছে না, উল্টো পপি স্বাধীনকে রেপ করে বিয়ে করছে। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করে বাসা থেকে চলে যায়। স্বাধীন পপি সেখানেই বসে থাকে বেশ কিছুক্ষণ। তারপর দাদা আর দাদি এসে তাদের দুজনের পাশে বসে বলতে লাগে, আমি আমার দাদু ভাইকে ভালো করে চিনি, কখনো এমন কাজ করতে পারে না। এই যে দাদুমণি, তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করোনি। স্বাধীন তো অনেক ইনোসেন্ট, তুমি ওকে জোর করে বিয়ে করতে পারলে? তুমি যদি চাইতে আমাকে বলতে, আমি সবার সামনে বলতাম তোমাদের বিষয় নিয়ে, প্রয়োজন হলে আমি সকলের সামনে মারা যাওয়ার প্রলোভন দেখিয়ে তোমাদের দুজনকে বিয়ে দিতাম। কিন্তু দাদুমণি, তুমি কিন্তু মোটেও কাজটা ঠিক করোনি, সবার সামনে স্বাধীনকে ছোট করে ফেলেছো। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, স্বাধীনকে জোর করে আমি বিয়ে করেছি। আগামীকাল যখন স্বাধীন আর ওর বন্ধুরা রাতে ছাদের উপরে পার্টি করছিল, ঠিক তখন আমি তাদের সঙ্গে পাঠিয়ে দেওয়ার ফলে স্বাধীনের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। এরপরে আমার রুমে এসে অপেক্ষা করতে লাগি কখন স্বাধীন তার রুমের দিকে যাবে। অপেক্ষা করতে করতে অপেক্ষার পর স্বাধীন তার রুমের দিকে যেতে নিয়েছিল, তখনই আমি স্বাধীনকে চেপে ধরে আমার রুমের মধ্যে নিয়ে আসি। তারপর যেই ওকে কিস করতে যাব, ঠিক তখনই আমার গায়ের উপর ঘুমিয়ে পড়ে। তারপর অনেক কষ্ট করে ওকে আমি খাটে নিয়ে গিয়ে তারপর ওর শরীর থেকে সব কাপড় চোপড় আর আমার শরীর থেকে সব কাপড় চোপড় খুলে ফেলি। তারপর আমি গিয়ে দরজা খুলে দিয়ে খাটে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। আগামীকাল যখন বাবা মা, বড় আম্মু আসবে রুমের মধ্যে, তখন আমাদের দুজনকে এমন করে দেখে ফেললে বাসার সবাইকে ডেকে একত্র করবে। আমার প্ল্যান অনুযায়ী বড় মা আমার রুমে এসে, তারপর তো তোমরা জানোই। পপির কথা শুনেই স্বাধীন রেগে একাকার হয়ে যায়। পপির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন স্বাধীনের হাত চেপে ধরে তার পাশ থেকে দাদা বলতে লাগে, দেখো দাদু ভাই, আমি অনেক লক্ষ্য করেছি তোমরা দুজন যখন অনেক ঝগড়াঝাটি করতে, এর মধ্যে আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি পপি তোমাকে কেমন যেন ভালোবাসতে লাগে, মাঝে মাঝে ঝগড়ার মধ্যেও ভালোবাসতে লাগে। যখন কোনো কিছু খাবে তখন তোমার জন্য নিয়ে আসবে। এটা দেখে আমি শিওর হয়ে যাই যে তোমার সঙ্গে যতই ঝগড়াঝাটি করুক না কেন, পপির মনের মধ্যে তোমার জন্য একটু হলেও ফিলিংস কাজ করছে। আমি ভেবেছিলাম তোমার মা বাবার কাছে তোমাদের দুজনের বিয়ের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার হলো কই। এর আগে পপির বাবা এসে একদিন আমাকে আর তোমার দাদিমাকে ডেকে বলছে তোমার বিয়ে ঠিক করেছে তাদের এক বন্ধুর ছেলের সাথে। তখন আমি আর না করি। আমি তোমাদের নিয়ে আমি যা ভেবেছিলাম তা সম্পূর্ণ ভুল, কিন্তু আমি যা ভাবছি তাই সত্য। স্বাধীনের দাদা আর দাদি কথাটা বলেই হা হা করে হাসতে লাগে। পরক্ষণে নিজেদের হাসি থামিয়ে দিয়ে স্বাধীনের দাদা পুনরায় বলতে লাগে, যাক, একটা জিনিস অনেকটা ভালো লাগলো, আমার দুই নাতি নাতনি একই বাড়িতে রয়ে গেল। তারপর স্বাধীন পপির স্বাধীনের দাদা দাদি চারজন মিলে বসার রুমে বসে আড্ডা দিচ্ছিল। অন্যদিকে স্বাধীনের বাবা আর চাচা দুজনে অফিস চলে গেছে। স্বাধীনের মা আর চাচি দুজনে গিয়ে কিচেন রুমে রান্না করছে। অনেকক্ষণ পর খাবার টেবিলের সামনে থেকে স্বাধীনের মা তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগে, সবাই খাবার খেতে চলে আসো, খাবার রেডি হয়েছে। তারপর বসার রুম থেকে বের হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ে। তারপর খাওয়া দাওয়া করে স্বাধীন আর পপি তাদের রুমে চলে যায়। ঠিক তখনই স্বাধীনের ফোনে একটা ফোন আসে।
স্বাধীন নাম্বারটা দেখে চমকে ওঠে। পপির পাশ থেকে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। রিসিভ করে কানের কাছে ধরে আমতা আমতা করে বলতে থাকে, কি ব্যাপার? তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমি তো তোমাকে ব্লক মেরেছিলাম, তাহলে কিভাবে ফোন আসলো? নেক্সট টাইম তুমি আমাকে ফোন করবে না, এইবার যা ফোন করেছো। আর তোমাকে শেষে একটা কথা বলতে চাই, আমি এখন বিবাহিত, আমার স্ত্রী আছে, তাকে আমি অনেক ভালোবাসি। নেক্সট টাইম থেকে তুমি আমাকে বিরক্ত করবে না। কি বলছো এগুলো? তুমি বিয়ে করেছো? মানে তুমি বিয়ে করেছো আর আমি জানতে পারবো না? অযথা মিথ্যা কথা কেন বলছো? হায় হায়, আমি তোমার বাসার সামনে ওয়েট করছি, তুমি এক্ষুনি বাসার বাইরে আসবে, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। যদি না আসো তাহলে তোমার যে পিকগুলো আমাদের রয়েছে সেই পিকগুলো তোমার বাবা মার কাছে আমি দেখিয়ে তোমার নামে উল্টাপাল্টা কথা বলবো। বলো, তুমি আমার বাবা মার কাছে গিয়ে বলো, কোনো সমস্যা নেই। আর কতদিন তুমি ওই পিকগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে? যে পিকগুলো এডিটিং করা, আমি কতবার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও তুমি আমার হাত ধরে পিছনে পড়ে আছো। তুমি আমার থেকে ভালো ছেলে পাবে, প্লিজ তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আর হ্যাঁ, সত্যি করে বলছি, আমি এখন বিবাহিত। তোমার মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাচ্ছি না। এখন যদি তুমি বাসার বাইরে না আসো, আমি তোমার বাসার মধ্যে ঢুকে তোমাকে কলার ধরে নিচে নিয়ে আসবো, তারপরে কিন্তু আমি আসবো। বাকিটা তোমার ইচ্ছে, তুমি আসবে নাকি আমি তোমাকে তোমার বাসার মধ্যে থেকে ধরে নিয়ে আসবো। আমি দেখছি আসতে পারি কিনা। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। পেছনে ফিরে তাকাতেই দেখে পপি দাঁড়িয়ে আছে। পপিকে দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। পপির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলতে লাগে, তুমি এখানে আর কখন এসেছো? এই তো এই মাত্রই আসলাম, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, তার জন্য আসলাম। চলো বাইরে থেকে ঘুরে আসি, রুমের মধ্যে বসে থাকতে আরো ভালো লাগছে না আমার। বাইরে গিয়ে ঘুরলে মনটা ফ্রেশ হবে, তারপরে না হয় রাতের বেলা বাবা আর বড় আব্বু আসলে তাদেরকে আমি সব কথা খুলে বলবো, তারা যেন তোমাকে আর ভুল না বোঝেন। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন অযথা বলে কোনো লাভ হবে না। আমি জানি আব্বু আর চাচা কখনোই বিশ্বাস করবে না, তো অযথা বলে লাভ নেই। আর হ্যাঁ, আমার একটা ক্লাস আছে, বন্ধু ফোন করেছিল, তার সঙ্গে কথা বললাম। আমার এখন বের হতে হবে, আসতে হয়তো অনেক লেট হতে পারে। আমার জানা মতে তোর কোনো ক্লাস নেই, তুই মিথ্যা কথা বলছিস। কোথায় যাবি? আজ তো শুক্রবার, আর তোর টিউশনের খবর আমি রাখি, ওটাতেও আজকে কোনো ক্লাস নেই। আমার ব্যাপারে যেহেতু এত খোঁজ খবর রেখেছো, তাহলে তুমি আমার বিষয়ে সবই জানো। হ্যাঁ, আমি একজনকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি অন্য কারোর কথা কখনো ভাবতেও পারি না। তুমি আমার সামনে কখনো আর আসবে না। আর হ্যাঁ, স্ত্রীর অধিকার নিয়ে তো আসবেই না। আর শেষবারের মতো তোমাকে বলে দিচ্ছি সাফ সাফ, তুমি কখনো আমাকে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে না। যদি হও, ওইটাই হবে তোমার জন্য শেষ দিন। আর হ্যাঁ, আমি উকিলের সঙ্গে আসার সময় কথা বলে আসব ডিভোর্সের বিষয় নিয়ে। স্বাধীনের কথা শুনে পপির চোখ বেয়ে এখন লোনা জল পড়তে যাবে। ঠিক তখনই পপি তার হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মুছে ফেলে। স্বাধীনের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। কি বলছে এগুলো সে? বিয়ের আজকে প্রথম দিন আর আজকে ডিভোর্সের বিষয় নিয়ে কথা বলছে। দেখ, তোর ভালো হবে না বলে দিচ্ছি। ডিভোর্স দিবে মানে? তুই আমাকে ডিভোর্স দিবি? আর কি বললি? তুই অন্য মেয়েকে ভালোবাসিস? সাফ সাফ বলে দিচ্ছি, তোর লাইফে থাকবে একটাই মেয়ে, সেটা হলাম আমি। অন্য মেয়ের দিকে তুই যদি তাকাস, তাহলে তোকে মেরে হাত পা ভেঙে বাসায় ফেলে রেখে তোকে যত্ন করব। কথাটা বলেই স্বাধীনের হাত উল্টো করে চেপে ধরে দেয়ালের সঙ্গে চেপে ধরে। তারপর দেয়াল থেকে স্বাধীনের কলার ধরে খাটের কাছে এনে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়। তারপর স্বাধীনের বুকের উপর উঠে এলো পাথারে কিস করতে লাগে। স্বাধীন পপিকে অনেকবার ছাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু পপি স্বাধীনকে ছাড়তে নারাজ। পপির সঙ্গে জোরাজোরি করে স্বাধীন পারে না। স্বাধীন কিছু বলতে যাবে, ঠিক তখনই পপি তার ঠোঁট দিয়ে স্বাধীনের ঠোঁট আটকে দেয়। অনেকক্ষণ পর ছেড়ে দেয়। প্লিজ এখন ছেড়ে দাও। আর আমাকে এখন যদি ছেড়ে না দাও, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাকে যেতে দাও। তুমি যা চাইছো আমি তা কখনোই দিতে পারবো না তোমাকে। আর হ্যাঁ, আমার শরীরটা চাও, তাই না? আমি ঘুরে বাসায় আসি, তারপর রাতভর তুমি আমার শরীর ভোগ করো। যেখানেই এই কথাটা বলবো আমি, সেখানেই তুই বলছিস তুই কি ছেলে মানুষ নাকি অন্য কিছু?
কথাটা শুনে স্বাধীনের রাগ দ্বিগুণ হয়ে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে পপির হাত চেপে ধরে স্বাধীন শোয়া থেকে পপির গায়ের উপর উঠে পপিকে এলোপাথারি কিস করতে লাগে। পপি স্বাধীনের কাছ থেকে এমনটাই আশা করেছিল। একটু পর স্বাধীন পপিকে কিস করা বন্ধ করে পপিকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। স্বাধীন আর পপি দুজনে রোম্যান্স করছিল। ঠিক তখনই স্বাধীনের ফোনে টুংটাং মেসেজের শব্দ আসতে লাগে। স্বাধীনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, এখন সুখ বিনিময় করতে ব্যস্ত সে। একটু পর ফোন আসতে লাগে। স্বাধীন ওইদিকে একবার তাকিয়ে ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে দেয়। অন্যদিকে, তুই কাজটা মোটেও ঠিক করলি না। আমার ফোন রিসিভ না করে উল্টো ফোন বন্ধ করলি। এবার দেখ আমি আমার ভয়ঙ্কর রূপ তোকে দেখাবো। পিকগুলো তোর বাবা মাকে দেখাইলে তোকে যে কি করবে তা ভাবতে পারছি না আমি। কথাটা বলে ওই পাশে থাকা মেয়েটা হা হা করে হাসতে লাগে। গাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বসে আছে স্বাধীন। ওর ফোন বন্ধ, তারপরেও একের পর এক ফোন বন্ধ করে চলেছে মেয়েটা। অন্যদিকে স্বাধীন আর পপি একে অপরকে ভালোবাসা বিনিময় করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। স্বাধীনের বুকে শুয়েছিল। স্বাধীনের চুলগুলো নিচের হাতের মধ্যে নিয়ে খেলা করছিল। তখন পপি স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আচ্ছা তুই সত্যি করে বলবি, তুই যে বললি তুই একটা মেয়েকে অনেক ভালোবাসিস, সত্যি কি তুই মেয়েটাকে ভালোবাসিস? আমার জানা মতে তুই তো কোনো মেয়েকে ভালোবাসিস না, কিন্তু তোর পিছে পিছে অনেক মেয়ে ঘোরাঘুরি করে, কিন্তু তুই কোনো পাত্তা দিস না। কিন্তু তুই যে বললি একটা মেয়েকে ভালোবাসিস, সত্যি কি? পপির এমন প্রশ্নের জবাবে স্বাধীন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, জানি না তুই বিষয়টা কোনভাবে নেবে। আসলে আমি কাউকে ভালোবাসি না। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে আমাদের কলেজের সব থেকে বড়লোক বাবার মেয়েকে প্রপোজ করে ফেলি। বন্ধুদের কাছেই বাজিতে যদি জিতে যেতাম তাহলে ওরা আমাকে 10,000 টাকা দেবে। বিষয়টা টাকার ছিল না, ওরা আমাকে আরো অনেক কথা বলতে লাগে, যেমন আমি মোটেও পারবো না ওই মেয়েটাকে প্রেমের জালে আটকাতে। ওদের কথা শুনে আমি অনেকটা রেগে যাই। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলি আমি পারবো মেয়েটাকে আমার জালে আটকাতে। তারপর আমি ওই মেয়েটার পিছে ঘুরঘুর করি, প্রপোজ করে ফেলি। 2 দিনের মাথায় মেয়েটাও রাজি হয়ে যায়, বাজি জিতে যায়। তারপর বন্ধুদের কাছ থেকে 10,000 টাকা নিয়ে নেই। তারপরের দিন আমি যখন কলেজে যাই ঠিক তখন মেয়েটা এসে আমার হাত চেপে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করি, মেয়েটা আমার হাত শক্ত করে চেপে ধরে বলে, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এমন করছো কেন? 2 দিন তো আমার পেছনে ঘোরাঘুরি করলে। আমি তোমাকে ঘোরাঘুরি করতে দেখে নিজের আবেগকে দমাতে না পেরে তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কালকে তো তোমার হাত ধরে ঘোরাঘুরি করলাম, তুমি তো এমন ব্যবহার করলে না। আজ হঠাৎ কী হয়েছে? আমার ভুল হলে আমাকে বলবে, আমি শুধরাই নিব। তারপর মেয়েটাকে বন্ধুদের সঙ্গে বাজে কথা বলি। আমার কথা শুনে মেয়েটা কান্না করতে লাগে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারি না। তারপর সেখান থেকে সোজা ক্লাসরুমে চলে আসি। অন্যদিকে মেয়েটা ক্লাসরুমে এসে আমার কলার চেপে ধরে সকলের সামনে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি ভেবাচাকা খেয়ে মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। মেয়েটার রেগে নাক মুখ ফুলিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, আমার ভালোবাসা নিয়ে তুই বাজি ধরিস তাই না? তুই মোটেও কাজটা ঠিক করিসনি। এখন আমার সঙ্গে তুই রিলেশন কন্টিনিউ করবি, আমাকে ভালোবাসবি। যদি তা না করিস তাহলে তোকে কলেজ থেকে বের করে দিব। আর আমার বাবাকে বলে আমাদের গুন্ডা পান্ডা দিয়ে তোকে অনেক মারধর করাবো। আর হ্যাঁ, এর থেকে বড় বড় চমক নিয়ে তোর সামনে হাজির হব আমি। এখন বল, তুই কি আমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করবি নাকি অভিনয় করে আমাকে দূরে ফেলে দিবি? কোনটা? দেখো আমি তো তোমাকে আগেই বললাম বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম তোমাকে আমার প্রেমের জালে ফলাতে পারবো কিনা। বাজিতে আমি জিতে গেছি, তো সব শেষ। তুমি এখন তোমার পথে চলো, আমি এখন আমার পথে চলি। কথাটা বলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগি। পিছন থেকে মেয়েটি চলে যায়। ভেবেছি যে আপদ বিদায় হলো, কিন্তু না। এর পরের দিন যখন কলেজে যাই তখন অনেকগুলো ছেলে নিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে কলেজের ক্যাম্পাসে। ঢুকতেই মেয়েটা ছেলেটিকে কিছু একটা বললে এসে আমাকে অনেক মারধর করে। একদিন আমি হাসপাতালে ছিলাম, মনে আছে? স্বাধীনের কথাগুলো মন দিয়ে পপি শুনছে। স্বাধীনের কথার উত্তরে পপি মাথাতে হ্যাঁ বোঝায়। বাবা, চাচা, বাসার সবাইকে যে বলেছিলাম আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু সেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করিনি। ওই মেয়েটার ছেলেপেলে আমাকে মেরেছিল, তারপর হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। ভেবেছি এইখানে সবকিছু শেষ, কিন্তু না। এরপরে সুস্থ হওয়ার পর যখন আবার কলেজে যাওয়ার শুরু করি, হঠাৎ একদিন মেয়েটা অনেকগুলো পিক নিয়ে আমার সামনে আসে। সেইখানে আমার শরীরেও কোনো কাপড় ছিল না। পিকগুলো দেখে আমি হেসে ফেলি। ওকে উদ্দেশ্য করে বলি, এইগুলো তো
ফেক আইডি করা যায়। মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলে, আরে হ্যাঁ, পিকগুলো ফেক এডিট করা, এটা তো শুধু আমি আর তুই জানি। এই পিকগুলো যদি তোর মা বাবার কাছে পাঠাই, আর তারা তোর কী অবস্থা করবে বুঝতে পারছিস? তারা তোকে একদম 12টা বাজিয়ে ফেলবে। আর হ্যাঁ, ওয়েট, এই ভিডিওটা দেখ। মেয়েটার কথা শুনে আমি অনেকটা অবাক হই। তারপর মেয়েটা তার ফোনে একটা ভিডিও ওপেন করে। সেখানে আমি মেয়েটার সঙ্গে রোম্যান্স করতে ব্যস্ত আছি। আমি অনেক অবাক হয়ে যাই, একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে। আমি মেয়েটার থেকে ছোট ছোট দৃষ্টিতে তাকিয়ে বলি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। বন্ধুদের সঙ্গে বাজি ধরে তোমাকে অনেক বড় ধোঁকা দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এর জন্য তুমি তো আমাকে তোমার গুন্ডা বান্ডাদেরকে আমাকে মেরেছো, তারপরেও তোমার হয়নি। এখন এইগুলো এডিট করে তুমি কি করবে? কি করবো মানে? কানে যায়নি বললাম না, এই পিকগুলো তোর ফ্যামিলির সবার কাছে পাঠিয়ে দিব। তারপর তোর ফ্যামিলি তোকে ধিক্কার দেওয়া শুরু করবে। আর ভালো করে দেখ ভিডিওটাতে, আমার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু তোর মুখটা ভালো করে এডিট করা কারণে দেখা যাচ্ছে। ফটোগুলোতেও কিন্তু মুখটা দেখা যাচ্ছে, কিন্তু আমার মুখটা কিন্তু দেখা যাচ্ছে না। এগুলো যদি একবার বাইরে পাবলিশ করি, তাহলে তোর পেস্টিজ, তোর সম্মান একদম ধুলোই মুছে যাবে। দেখো প্লিজ, এগুলো বাহিরে কারো কাছে দিও না। আর তুমি যা করতে বলো আমি তাই করব। তারপরেও এগুলো বাহিরে পাবলিক কইরো না। তাহলে তোকে আমার সঙ্গে প্রেমে অভিনয় করতে হবে। আগে যেমন অভিনয় করতি, ঠিক আগের মতো। কোনোভাবে আমি যেন বুঝতে না পারি তুই আমার সঙ্গে অভিনয় করছিস। আগের মতো কেয়ার করা সব কিছু করবি। যদি না করিস তাহলে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করে দিব। মেয়েটার কথা শুনে আমি আর কোনো কুল কিনারা না পেয়ে রাজি হয়ে যাই। সেই থেকে মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক শুরু হয় প্রেমের। বাট আমি তাকে মন থেকে ভালোবাসি না। ভয় আর আমাকে ব্ল্যাকমেল করায় আমি তাকে কেয়ার আর ভালোবাসি সবার সামনে। এই মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? ওকে পছন্দ করিস না, তারপরেও ও তোকে কি করে ব্ল্যাকমেল করে, তার সঙ্গে প্রেম করতে বাধ্য করে। আচ্ছা ওয়েট, তুই ফোনটা অন কর, তারপর ওকে ফোন করে আমি কথা বলছি। পপির কথা অনুযায়ী স্বাধীন ফোনটা অন করার সাথে সাথে ওই পাশ থেকে মেয়েটা ফোন করে। তারপর পপি স্বাধীনের হাত থেকে ফোনটা টেনে রিসিভ করে কানের কাছে ধরে বলতে লাগে, শোন, তুই কে বা কি, তোর পরিচয় তা জানতে চাই না। একটা কথা সাফ সাফ শুনে রাখ, স্বাধীনকে তুই আর ফোন দিয়ে বিরক্ত করবি না। আর হ্যাঁ, ও বিবাহিত আর আমি ওর স্ত্রী। ও, তাহলে স্বাধীন ঠিক বলেছে, ওর বিয়ে করেছে। তোর স্বামীর চরিত্র সম্পর্কে কি তুই কিছু জানিস? ও কত মেয়ের জীবনে খেলা করেছে, তাকে তো চিনিস না। ওর বলে শিকার হয়েছে কত মেয়ে, তাকে তুই জানিস? ফোন রিসিভ করে তুই আমাকে ধমকাচ্ছিস। তুই তোর স্বামীর কাছ থেকে এগুলো জানিস, তারপর নয় আমাকে এসে কথা শোনাস। আমি আমার স্বাধীনকে ভালো করেই চিনি, আর তোর অভিনয় করতে হবে না। স্বাধীন আমাকে সব কথা খুলে বলেছে। তুই যা করতে পারিস করে নিস, আমি ওর পাশে আছি। তোকে দেখছি স্বাধীন, সব কিছু আগে থেকেই বলে দিয়েছি। আচ্ছা রাখি তাহলে ফোন আজকের মতো, অন্যদিন তোর সঙ্গে কথা হবে। আর খুব দ্রুত তোর স্বামীকে বাসা থেকে বের করে দেব সবাই। কথাটা বলেই ফোনের ওই পাশে থাকা মেয়েটা ফোন কেটে দেয়। পপি কথাটা শুনে অনেকটা চিন্তিত হয়ে যায়। পপি চিন্তিত মুখ দেখে স্বাধীন ওকে উদ্দেশ্য করে বলে, কি বললো ও যে তুমি ওর মুখ থেকে শুনে অবাক হয়ে গেছো? আরে না, কই তেমন কিছু না, শুধু আমাকে থ্রেট দিয়েছে। আমি ওর থ্রেটে ভয় পাই নাকি? তুমি যাও এখন, ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো। আসলে সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছা, অর্থাৎ সেই ছোট্টবেলা থেকে ইচ্ছা নিজের বউয়ের সঙ্গে একসঙ্গে গোসল করব। তোমার না ইচ্ছা নিজের স্বামীর সঙ্গে গোসল? তাহলে চলো দুজনের ইচ্ছাটা আজ পূর্ণ করি। তুমি না দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছ। যে ছেলেটা আমাকে আপু ডাকা ছাড়া অন্য কোনো নামে ডাকেনি, সেই ছেলে কিনা আমাকে গোসল করতে যাবে? কথাটা বলে পপি হাসতে লাগে। স্বাধীন পপির হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর পপি হাসি থামিয়ে দিয়ে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি এখন আর আমার আপন বউ হও। আর হ্যাঁ, এমন রোমান্টিক বউ কাছে থাকলে দুষ্ট তো হয়ে যাব। কথাটা বলে স্বাধীন পুনরায় পপিকে জড়িয়ে ধরে শক্ত করে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পর স্বাধীন আর পপি দুজনেই ওয়াশরুমে চলে যায়। তারপর গোসল করে রুমে এসে দুজনে পোশাক পরে ব্যালকনিতে বসে থাকে। পপি কিচেন রুমে গিয়ে কফি করতে লাগে। ঠিক তখনই স্বাধীনের মা কিচেন রুমে এসে পড়ে। পপিকে কফি বানাতে দেখে স্বাধীনের মা বলতে লাগে, মা তুমি কিচেন রুমে? আমি তো তোমাকে কখনো আসতে দেখিনি, আজ হঠাৎ করে কফি বানাতে আসলে। আমাকে বলো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি।
আসলে বড় আম্মু, আমার অনেক কফি খেতে ইচ্ছে করছিল। বাসার সব কাজের মেয়েগুলো তো দেখতে পাচ্ছি না, তাই নিজে নিজে একটু কষ্ট করছিলাম কফি তৈরি করার। কিন্তু দেখো, চুলোটাই ধরাতে পারছি না, কিভাবে পানি গরম দেব? কথাটা বলেই পপি হাসতে লাগে। স্বাধীনের মা পপির কথা শুনে সেও হাসতে লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে পপিকে বলে, দেখো পাগল মেয়ের কাণ্ড, আমাকে একবার ডেকে বলবে তো, আমি কফি তৈরি করে দিতাম। কিচেন রুমে এসে এখন পর্যন্ত আগুন ধরাতে পারোনি। যদি আগুন ধরাতে গিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলো, তখন কি হবে তোমার? স্বাধীনের মা পপিকে কথাগুলো বলতে বলতে কফি তৈরি করে দেয়। তারপর পপি 2 কাপ কফি নিয়ে সোজা রুমে চলে যায়। ব্যালকনিতে গিয়ে দেখে স্বাধীন এখনো সেখানে দাঁড়িয়ে আছে। স্বাধীনকে 1 কাপ কফি দিয়ে অন্য কাপ কফি পপি খেতে লাগে। ঠিক তখনই স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, 2 কাপ কফি আনার কি প্রয়োজন ছিল? 1 কাপ আনলে হয়ে যেত না? দুজন এক কাপে কফি খেতাম। স্বাধীনের কথা শুনে পপি কফির মগে চুমুক দিয়ে কফি খেয়ে তাকিয়ে বলে, তোমার মাথায় এত দুষ্টু দুষ্টু কথা বের হতে থাকে কি করে? আগে তো এমন কথা দেখিনি বলতে কখনো। আগে তো তুমি আমার বউ ছিলে না, তাই বলিনি। এখন তো তুমি আমার বউ, তোমার উপর আমার সব অধিকার আছে, তাই বলছি। কফি খাচ্ছিল আর দুজনেই আড্ডা দিচ্ছিল। রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে এই অল্প কিছু সময়ের মধ্যে স্বাধীন আর পপি বুঝে গিয়েছে যে তারা দুজনকে অনেক ভালোবেসে ফেলেছে। একে অপরকে ছাড়া একদমই অসম্ভব। এই অল্প সময়ের মধ্যে এখন একজন আরেকজনকে ছাড়া কিছুই বুঝতে পারে না। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা সময় পার হয়ে যায়। যখন বিকেল হয় তখন পপি আর স্বাধীন দুইজন রুম থেকে বের হয়ে তাদের প্রাইভেট কারটা নিয়ে সোজা একটা পার্কে চলে যায়। পপি স্বাধীনের অনেক মন খারাপ থাকলে কিংবা ভালো সময় তারা এই পার্কে আসে। পাও, এত সুন্দর একটা পার্ক আছে, আমি তো কখনো ভাবতেও পারিনি। আর তুই তো কখনো আমাকে এখানে নিয়ে আসিসনি এর আগে। এইটা আমার ফেভারিট পার্ক বললেও চলে। আমি মাঝে মাঝে আসতাম একান্ত সময় পার করতে। আমি তো আগে চিনতাম না, একদিন হঠাৎ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এখানে চলে আসি। তারপর থেকেই পার্কটা আমি চিনি। তারা দুইজন একটা বেঞ্চে বসে কথা বলছিল। আশেপাশ দিয়ে অনেক মানুষের চলাফেরা। আশেপাশে তাকিয়ে বোঝা যাচ্ছে যে এই পার্কটা শুধু কাপলদের জন্যই। সেটা ভেবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পর একটা মেয়ে এসে স্বাধীনের সামনে দাঁড়ায়। স্বাধীন মেয়েটাকে দেখে অবাক হয়ে যায়। বড় বড় দৃষ্টিতে সামনে থাকা মেয়েটি স্বাধীনের দিকে তাকিয়ে আছে। দেখছি স্ত্রীকে নিয়ে অনেক সুখে আছিস। তোর সুখের দিন ফুরিয়ে এসেছে, এখন তোর দুঃখের দিন শুরু। বাসায় যা, তারপরে তুই দেখবি তোর ভয়ঙ্কর একটা সময়। কি বলছো তুমি এইগুলো? আমার সুখের দিন ঘনিয়ে এসেছে মানে? স্বাধীনের কথা শেষ হতে না হতেই পাশ থেকে পপি মেয়েটিকে উদ্দেশ্য করে রাগান্বিত কণ্ঠে বলতে লাগে, এই মেয়েকে তুমি? তোমার সাহস হয় কি করে আমার হাজবেন্ডকে উল্টোপাল্টা কথা বলার? আমি কে সেটা নয় তুমি তোমার হাজব্যান্ডের কাছ থেকে শুনে নিও। আর হ্যাঁ, যা সত্যি তাই বললাম, তোমাদের সুখের সময় ফুরিয়ে গেছে, দুঃখের সময় শুরু। তুই আমার সামনে অন্য মেয়ে নিয়ে ঘুরবি, আনন্দ ফুর্তি করবি, তা তো আমি হতে দিব না। আমাকে কষ্ট দিয়ে তুই সুখে থাকবি, আমি তো দেখতে পারবো না। এর থেকে তোকে কষ্ট দিয়ে আমি সুখে থাকবো। দেখো, তোমার কাছে আর কতবার ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করে দেবে? আমি তো বলছি ভুল করেছি, তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাও আমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলো না। স্বাধীনের কথা শুনেই সেখানে মেয়েটি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হনহন করে সেখান থেকে চলে যায়। স্বাধীন মেয়েটির যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাশ থেকে পপি স্বাধীনের হাতে হাত রেখে বলে, কে ছিল মেয়েটা আর তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিল? ওর সাহস কি করে হয় তোমাকে এতগুলো কথা বলার? ও আর কেউ না, ও হচ্ছে ওই মেয়েটা যার কথা তোমাকে সকালে বলেছিলাম। ও আচ্ছা, এই মেয়েটা তাহলে ওই মেয়েটা। বাদ দাও তো, এই বিষয় নিয়ে তুমি কিছু ভেবো না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেব। তোমাকে ভাবতে হবে না কিছু। এখন আনন্দ করতে এসেছো, আনন্দ করো। তারপর স্বাধীন আর পপি বেঞ্চে বসে কথা বলছিল। স্বাধীন একটু পর তাদের পাশে একটা সুন্দর মেয়ে হাতে অনেকগুলো গোলাপ ফুল দেখে তাদের সামনে এসে দাঁড়িয়ে হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগে, ভাইয়া আর আপু, আপনাদের দুজনকে অনেক মানিয়েছে। এই পার্কে সব থেকে বেস্ট কাপল আপনারা দুজনকে, অনেক সুন্দর লাগছে। কিন্তু আপুর মাথায় যদি একটা গোলাপ ফুল থাকতো তাহলে আরো অনেক ভালো লাগতো। এই ফুলগুলো আমার পক্ষ থেকে, এজন্য
আমাকে কিচ্ছু টাকা দিতে হবে না। আপনারা দুজনকে দেখে আমি আপনাদের দুজনকে বিনামূল্যে দিলাম। হঠাৎ কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে স্বাধীনের কাঁধের ওপর থেকে মাথা সরিয়ে পপি পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে ফুকলা দাঁত বের করে হাসতে হাসতে কথাগুলো বলছে। মেয়েটার হাত থেকে স্বাধীন ফুলটা নেয়, তারপর পপির মাথার এক কোনায় চুলের মধ্যে ফুলগুলো গুজে দেয়। তারপর স্বাধীন মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগে, তোমার নাম কি? ভাইজান, আমার নাম ফুলি, আমি এখানে ফুল বিক্রি করি। ও আচ্ছা, তা তোমার বাসায় কেউ নেই? তোমার মা বাবা এই অল্প বয়সে ফুল বিক্রি করছো যে? এই বয়সে তোমার স্কুলে থাকার কথা, আর তুমি সেই বয়সে ফুল বিক্রি করছো? ভাইজান কি আর বলবো, অভাবের সংসার, বাবা নাই, অনেক আগেই মারা গেছে। মা সব সময় অসুস্থ হয়ে থাকে, অন্যদের বাসায় কাজ করে, কিন্তু এখন অসুস্থ। আমি সংসারের হাল ধরার জন্য মার কাছ থেকে অল্প কিছু টাকা নিয়ে ফুল কিনে সেগুলো বিক্রি করে সে টাকা উপার্জন হয়, যেই টাকা উপার্জন হয় সেই টাকা দিয়ে খাবার কিনে নিয়ে বাসায় যাই। তারপর আমি আর মা সেইগুলো খেয়ে জীবিকা নির্বাহ করি। এখন যদি স্কুলে যেতে হয় তাহলে আমি কাজ করতে পারবো না, আর কাজ না করলে খাবার খেতে পারবো না, না খেয়ে মারা যাব। তাই আমি আর স্কুলে যাই না। কিন্তু মা আমাকে বিকেলবেলা বই নিয়ে পড়তে বসায়। জানেন ভাইয়া, আমার স্কুলে গিয়ে পড়তে অনেক ভালো লাগে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে অনেক ভালো লাগে, কিন্তু কি করব বলেন? এখন তো আমার আর কিচ্ছু করার নেই। মাকে সাহায্য করছি, ভেবেছি যদি একদিন বেশি টাকার ফুল বিক্রি করতে পারি তাহলে সেই টাকা নিয়ে মাকে একটা হাসপাতালে নিয়ে যাব। মা সব সময় অসুস্থ হয়ে থাকে, কেন তার সমাধান বের হবে। আচ্ছা, তোমার মা আর তোমাকে আমরা আমাদের বাসায় নিয়ে যাব, তুমি লেখাপড়া করবে, আর তোমার মা সময় হলে আমাদের বাসায় কাজ করবে। সত্যি বলছেন ভাইয়া? আমাকে স্কুলে পড়াবেন আপনি? তাহলে তো অনেক অনেক ভালো হয়, কিন্তু মা বলেছে কেউ যদি আমাকে টাকার লোভ দেখায় তাহলে তাদের কথায় যেন আমি রাজি না হই। দেখো, তোমার মা যাদের কাছ থেকে দূরে থাকতে বলেছে আমরা তেমন কেউ না, আমরা ভালো ঘরের ছেলে মেয়ে। আর শোনো, এই নাও কিছু টাকা, এই টাকাগুলো নিয়ে তুমি এখন সোজা বাসায় যাবে। তারপর তোমার মাকে গিয়ে এই নাম্বারটা দিবে, বলবে ভাইয়া ফোন করেছে, আমাকে স্কুলে ভর্তি করাবে, তোমাকে তাদের বাসায় কাজের মেয়ে হিসেবে চাকরি দেবে, অনেক অনেক টাকা দেবে। স্বাধীন তার মানিব্যাগ বের করে 5,000 টাকা মেয়েটার হাতে দেয়, তারপর তার ভিজিটিং কার্ডটা মেয়েটার হাতে ধরিয়ে দেয়। মেয়েটার টাকাগুলো নিতে নারাজ দেখায়। ভাইয়া, টাকাগুলো আমি নিতে পারবো না, আমি তো আপনার কোনো কাজ করিনি, তাহলে অযথা আমি আপনাদের কাছ থেকে এতগুলো টাকা নিতে যাব কেন? তারপর স্বাধীন মেয়েটাকে অনেক জোরাজোরি করতে লাগে টাকাগুলো নেওয়ার জন্য, কিন্তু মেয়েটা স্বাধীনের কাছ থেকে টাকাগুলো নিতে নারাজ। স্বাধীন বেশি কিছু চিন্তা না করে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তাহলে তুমি তোমার বালতিতে থাকা সবগুলো গোলাপ ফুল আমাকে দাও। ভাইয়া, তারপরও আপনার টাকা শোধ হবে না, কারণ বালতিতে সবগুলো ফুল মাত্র 300 টাকা। আরে সমস্যা নেই, তুমি ফুলগুলো আমাকে দাও আর সব টাকা নিজের কাছে রেখে দাও। যখন তোমার সঙ্গে দেখা হবে তখন না হয় ফুল নেব আমি। আর হ্যাঁ, মনে করে তুমি তোমার মাকে গিয়ে আমার কথা বলবে, কার্ড দিবে। যদি তোমার মা আসতে রাজি না হয় তাহলে তোমার মাকে নিয়ে তুমি এই টাকাগুলো নিয়ে ভালো একটা হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবে। আচ্ছা ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকের মতো আমি আসি, আল্লাহ হাফেজ। কথাটি বলেই ফুলি নামের মেয়েটি স্বাধীন আর পপির সামনে থেকে চলে যায়। মেয়েটার চোখের আড়াল হওয়া অবধি সেই দিকে তাকিয়েছিল তারা দুইজন। মেয়েটা চোখের আড়াল হয়ে যাওয়ার পর সামনের দিকে তাকিয়ে থেকে বেশ কিছু সময় দুজনের মধ্যে পতন নীরবতা বিরাজ করে। ঠিক তখনই পপি বলতে লাগে, মেয়েটা দেখতে অনেক কিউট, কিছুদিন পরে আমাদের এমন একটা মেয়ে হবে। পপির কথা শুনে স্বাধীন নিজের অজান্তেই ফিক করে হেসে ফেলে। সেভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়।
বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তারপর পপি আর স্বাধীন দুজন পার্ক থেকে বের হয়ে তাদের প্রাইভেট কার নিয়ে আর একটু ঘোরাঘুরি করে রাতের ব্যস্ত শহরটা দেখে বাসায় চলে আসে। বাসায় এসে দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে দরজা খুলে দেয়। বাসার মধ্যে প্রবেশ করতেই স্বাধীন সামনে এসে হাজির হয় স্বাধীনের বাবা। স্বাধীনকে কিছু একটা বুঝে উঠতে না দিয়ে ঠাস করে ওর গালে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন আকস্মিকতায় ভেবাচাকা খেয়ে যায়। তার বাবার দিকে তাকিয়ে ছলছল দৃষ্টিতে বলতে লাগে, বাবা আমি কি করেছি? তুমি আমাকে অযথা মারছো কেন? কি করেছিস মানে? আর কত মেয়ের সম্মান নিয়ে তুই সিনেমিনি খেলেছিস, আর কত মেয়েকে তুই নষ্ট করেছিস, সেই কথাটা আগে বল তুই। বাবা তুমি এগুলো কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না আমি, প্লিজ সবকিছু খুলে বলো। এখন বুঝেও না বুঝার ভান করছিস, ন্যাকামো করছিস, তাই না? এই দেখ। কথাটি বলেই স্বাধীনের বাবা স্বাধীনের দিকে কিছু পিক আর ভিডিও ওপেন করে দেখাতে লাগে। স্বাধীনের পিক আর ভিডিওগুলো দেখে অবাক হয়ে যায়। ভিডিওগুলো আর কিছু নয়, তার আর সেই মেয়েটির ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তের ভিডিও। যে ভিডিওগুলো দেখিয়ে মেয়েটি স্বাধীনকে ব্ল্যাকমেইল করতো, এই সেই ভিডিও। স্বাধীন বুঝে যায় তার বলার কথাগুলোর মানে ছিল এটা। পপি পাশ থেকে দাঁড়িয়ে সবগুলোই দেখছিল। স্বাধীনকে আবার তার বাবা মারতে যাবে, ঠিক তখনই পপি স্বাধীনের বাবাকে উদ্দেশ্য করে বলে, বড় আব্বু তুমি অযথাই স্বাধীনকে মারবে না, আগে সম্পূর্ণ কথা শুনবে, তারপর না হয় ওকে মেরো। ওই মেয়েটা একটা খারাপ মেয়ে, স্বাধীনকে ব্ল্যাকমেইল করে ইউজ করেছে। ওই ভিডিওগুলো সম্পূর্ণ এডিট করা। মা, তোকে আর ওর হয়ে সুপারিশ গাইতে হবে না। আমার বোঝা উচিত ছিল ওর মতো ছেলে জন্ম না দিয়ে যদি জন্ম হওয়ার পরে গলা চেপে ধরে মেরে ফেলতাম, তাহলে আজ এমন দিন দেখতে হতো না। আগে ঘরের মেয়েকে, তারপর বাইরের মেয়েদের সঙ্গে খারাপ কাজ শুরু করেছে। ওর মতো ছেলে আমার কোনো দরকার নেই। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যাবি। আর হ্যাঁ, তুই আমার বাসা থেকে এখনই বেরিয়ে যাবি। তোকে যেন আমি আমার এই বাড়িতে এক মুহূর্ত না দেখি। তোর মতো ছেলেকে আমি ভাত কাপড় দিয়ে পুষতে পারবো না। যেই ছেলে মেয়ে জাতিকে সম্মান করতে জানে না, তাকে আমার দরকার নেই। তারপর স্বাধীন তার বাবাকে অনেক করে বোঝাতে লাগে, সঙ্গে পপিকে, কিন্তু তার বাবা বুঝতে নারাজ। স্বাধীন তার বাবার উপর রাগ দেখিয়ে সামনে থাকা টেবিলে একটা ঘুষি লাগিয়ে দেয়। তারপর স্বাধীনের হাতের অনেকটা অংশ কাচের সঙ্গে লেগে কেটে যায়। হাত বেয়ে অঝরে রক্ত পড়ছে। পপি দৌড়ে স্বাধীনের কাছে গিয়ে তার ওড়না দিয়ে স্বাধীনের হাত বেঁধে দেয়। পপিকে স্বাধীন তার হাত দিয়ে ঝামটা দিয়ে ফেলে দিয়ে তার রুমে চলে যায়। ওই কাটা হাত দিয়ে স্বাধীন জামা কাপড় ব্যাগের মধ্যে ঢোকায়। একটু পর পপি রুমের মধ্যে এসে স্বাধীনের হাত শক্ত করে চেপে ধরে স্যাবলন দিয়ে ধুইয়ে দিতে লাগে। তারপর ব্যান্ডেজ করে দেয়। দেখ, রাগ করে আর কি করবি? সম্পূর্ণ দোষ ওই মেয়েটার। ওই মেয়েটাকে শাস্তি দিতে হবে, তারপর তোর বাবার সামনে নিয়ে আসতে হবে। তারপর তোর বাবা তোকে আর ভুল বুঝে থাকতে পারবে না। আমি আমার বাবাকে ভালো করে জানি। সে যেহেতু একবার মন স্থির করেছে, সেহেতু তার কথাই চূড়ান্ত। আমার কথাও চূড়ান্ত। আমি এর বাসায় আর থাকবো না। আর তারা যদি কেউ না থাকে আমার পাশে, আমি বাঁচতে পারবো না। এটাই ভেবেছে ওরা, কিন্তু না, আমি তাদের সাহায্য ছাড়াই বাঁচতে পারবো। তুই যদি চাস তাহলে আমার সঙ্গে আসতে পারিস, না হলে তুই থাক। স্বাধীন কথাগুলো বলে রেগে রেগে জামা কাপড়গুলো গুছিয়ে ব্যাগের মধ্যে রাখতে লাগে। পপি তার আলনার ভেতর থেকে তার জামা কাপড়গুলো বের করে গুছিয়ে স্বাধীনের ব্যাগে রাখতে লাগে। তুই আমার স্বামী, তুই যেখানে থাকবি আমি ঠিক সেখানেই থাকবো। তুই যেখানে খাবি আমি সেখানেই খাবো। তোকে ছাড়া আমি কেন বাড়িতে থাকবো? জানি না তোকে এই বাড়ি থেকে নিয়ে গিয়ে সুখে রাখতে পারবো কিনা, কিন্তু এই কথা জেনে রাখ, তোকে কখনো কষ্ট থাকতে দেব না। কথাগুলো বলতে বলতেই স্বাধীন ব্যাগপত্র গোছাতে লাগে। ব্যাগ গোছানো শেষ হলে স্বাধীন বাসা থেকে বেরিয়ে আসে। পেছন থেকে অনেক করে স্বাধীনকে সবাই বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু স্বাধীন তাদের কথা বোঝ শুনতে নারাজ। রাগ দেখিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসে। কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই হঠাৎ মনে পড়ে যায় তার একটা বন্ধুর কথা। পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ফোন করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি স্বাধীন। আরে বন্ধু, তুই আজ এতদিন পর আমার কথা মনে পড়লো। দীর্ঘ 5 বছর হলো তোদের ওইখান থেকে চলে এসেছে। আসার পর 3-4 বছর আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখলে, কিন্তু হঠাৎ করে কি হলো? আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে দিলি তুই? তোর নাম্বারটা আমার কাছে ছিল না, তাই তোর সঙ্গে আর কথা বলতে পারিনি। আর শোন, একটা প্রয়োজনে তোকে ফোন করেছিলাম আমি। হ্যাঁ বল, কি প্রয়োজনে আমাকে তুই স্মরণ করলে? এখনো তোর দুষ্টামি গেল না। আমি বাসা থেকে চলে এসেছি মা বাবার সঙ্গে রাগ দেখিয়ে। ভেবেছি আমি আর বাসায় কখনো ফিরবো না,
আমি আমার নিজের পায়ে দাঁড়াবো। আমি নিজেই টাকা উপার্জন করব, মা বাবা সবাইকে দেখিয়ে দেব আমি তাদের অকর্মা ছেলে না, আমি তাদের খারাপ ছেলে না, সবাইকে আমি দেখিয়ে দেব। দেখ আঙ্কেল আন্টি তোকে হয়তো এমন কিছু বলেছে যার কারণে তুই অনেক রেগে আছিস। কি বলছে আমাকে বল। ফোনের মধ্যে তোকে এত কিছু বলতে পারবো না। তুই কোথায় আছিস আগে সেই অ্যাড্রেসটা দে, আমি আসছি, তারপরে তোকে সব কথা খুলে বলছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখ, আমি কিন্তু বিয়ে করেছি। শালা একাকে বিয়ে করেছিস, একটাবার বিয়ের দাওয়াত দিবি না? তো আমি তো আর সিলেট নেই, আমি সিরাজগঞ্জে থাকি। এখন বাবার একটা কোম্পানি দেখাশোনা করছি। তোর মতো আমারও সেম টু সেম অবস্থা। বাবার সঙ্গে রাগ দেখিয়ে এখানে এসে একা একা থাকি। তো ভালোই হবে, তুই চলে আয়, দুই বন্ধু একসঙ্গে আড্ডা দিতে পারবো, আনন্দ ফুর্তি করতে করতে থাকতে পারবো। আচ্ছা আমি আসছি তোর বাসায়। কথাটা বলে স্বাধীন ফোন কেটে দেয়। তারপর একটা রিক্সা করে সোজা বাস কাউন্টারে চলে আসে। তারপর ঢাকা থেকে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে একটা বাসের টিকিট কেটে নেয়। তারপর ও বাসের জন্য অপেক্ষা করতে লাগে। একটু পর বাস চলে আসলো। বাসে উঠে পড়ে। রাত অনেক হয় তাই বাস ঘন অন্ধকার এর মধ্য দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে সাই সাই করে বাস চলেছে। স্বাধীনের চোখে বিন্দুমাত্র কোনো ঘুম নেই। পপের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে আছে, তার কাঁধে মাথা রেখে। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। সকাল দিকে বাস এসে ব্রেক করে সিরাজগঞ্জ। তারপর বাস থেকে নেমে পড়ে স্বাধীন। কি করবে বুঝে উঠতে পারে না। অনেক ক্ষুধা লেগেছে তাদের দুজনের কাছে। টাকার পরিমাণ খুব কম, তাই পকেট থেকে ফোন বের করে সজীবকে ফোন করে। কিরে তোরা কত দূর আসলি? সিরাজগঞ্জ এসে কি পৌঁছেছিস তোরা? আর এই মাত্র নামলাম বাস থেকে, এখন বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। কি করব, কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এর আগে কখনো তো এখানে আসিনি, তা তুই কোথায় আছিস? জলদি এখানে আয়। আচ্ছা তুই একটু ওয়েট কর, মাত্র 5 মিনিট, আমি রকেটের ব্যাগে আসছি তোদের কাছে। কথাটা বলেই ফোন রেখে দেয় সজীব। তারপর গাড়ি নিয়ে আসতে লাগে স্বাধীনের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীন আর পপি একটা বেঞ্চে গিয়ে বসে অপেক্ষা করতে লাগে। সজীবের আসার প্রায় 20 মিনিট পর একটা গাড়ি এসে ব্রেক করে। গাড়ির দিকে তাকিয়ে সজীব কথাটা বলেই ফোন রেখে দেয় সজীব। তারপর গাড়ি নিয়ে আসতে লাগে স্বাধীনের উদ্দেশ্যে। অন্যদিকে স্বাধীন আর পপি একটা বেঞ্চে গিয়ে বসে অপেক্ষা করতে লাগে সজীবের আশায়। প্রায় 20 মিনিট পর তাদের সামনে এসে একটা গাড়ি ব্রেক করে। গাড়ির দিকে তাকিয়ে থাকে স্বাধীন। দরজা খুলে বাইরে আসে সজীব। স্বাধীন উঠে দাঁড়ায়। স্বাধীনকে দেখতে পেয়ে সজীব দৌড়ে এসে স্বাধীনকে জড়িয়ে ধরে বলতে লাগে, দোস্ত আজ কতদিন পর তোর সঙ্গে দেখা হচ্ছে আমার। হুররে, সেই 5 বছর আগে সিলেট থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে এসেছিলাম। এরপর তোর সঙ্গে টুকটাক মোবাইল দিয়ে কথা হয়েছে, তাছাড়া তো আর হয়নি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? চল বাসে চল। কথাটা বলেই সজীব স্বাধীনের হাত থেকে তার ব্যাগটা নিয়ে গাড়িতে রেখে দেয়। তারপর গাড়ি চালিয়ে যেতে লাগে তার বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর একটা আলিশান বাসার সামনে এসে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে নেমে সজীবের পিছু পিছু বাসার মধ্যে প্রবেশ করে। অনেক বড় বাসা, কিন্তু কেউ নেই। হঠাৎ একটা মেয়ে তাদের কাছে এগিয়ে এসে বলতে লাগে, ভাইয়া আর আপু কেমন আছেন আপনারা দুজন? মেয়েটাকে দেখে আমি অবাক হই। সজীবের দিকে তাকিয়ে চোখের দ্বারা বোঝাই মেয়েটাকে। সজীব বলতে লাগে, ভাই সোফায় বস, তোদের দুজনকে সব কথা খুলে বলছি। আসলে এটা আমাদের বাসার কাজে মেয়ের মেয়ে। আমি ওকে প্রথম দেখায় অনেক পছন্দ করি, এরপর ভালোবাসায়, এরপর ওকে বিয়ে করে মা বাবার সামনে নিয়ে আসে। কিন্তু মা আর বাবা তারা মেনে নেয় না। তারপর কিছু বুঝে উঠতে না পেরে তাকে নিয়ে এখানে চলে আসে। এরপর বাবার কোম্পানির দেখাশোনা করছি এখান থেকে। ও আচ্ছা, আর এটা আমার স্ত্রী, আমার চাচাতো বোন। চাচাতো বোন কথাটি শুনে পপি স্বাধীনের পিঠে একটা কষে লাগিয়ে দেয়। আপু আপনার কি দুজন এখন ঠিক আগের মতোই ঝগড়া মারামারি করেন নাকি? এখন তো আপনারা দুজন অনেক বড় হয়ে গেছেন, স্বামী স্ত্রী। তারপরও আসলে স্বাধীনের ফ্যামিলি আগে অফিসের সুবাদে সিলেটে থাকতো। ঠিক তাদের বাসার পাশের বাসাটাই ছিল সজীবদের। কিন্তু স্বাধীনের বাবার কাজের জন্য ঢাকায় চলে আসে পুরো ফ্যামিলি। যেহেতু স্বাধীনের বাসা আর সজীবের বাসা একই জায়গায় ছিল, সজীব স্বাধীনদের বাসায় যাওয়া আসা করত। এর জন্যই স্বাধীন আর পপির মারামারির দুষ্টুমি সে মাঝে মাঝে দেখত।
দেখ, সে যে তোদেরকে এখানে বসে রেখে কথা বলে চলেছে, তোরা অনেক ক্লান্ত, আয় তোদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। তারপর সজীব স্বাধীন আর পপিকে একটা রুম দেখিয়ে দেয়। তারপর তারা দুজন রুমে ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে চলে আসে খাবার খাওয়ার জন্য। খাবার খাচ্ছিল, ঠিক তখনই সজীব স্বাধীনকে বলে, আঙ্কেল আন্টির সঙ্গে তো রাগ দেখে চলে আসলে, এখন কি করবে? কিছু কি চিন্তা করেছিস? আমার কাছে যত টাকা আছে তা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করব ভেবেছি। তারপর স্বাধীন খাবার খেতে খেতে সজীবকে তার ব্যবসার বিবরণ শোনাতে লাগে। 5 বছর পর স্বাধীনের বাবার চাচা একটা কোম্পানির বাইরে ওয়েটিং রুমে বসে আছে কোম্পানির সঙ্গে ডিল করার জন্য। অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু কোনোভাবেই সময় পাচ্ছে না তারা দুইজন। হঠাৎ তাদের দুজনের কাছে অফিসের ম্যানেজার এসে বলে, স্যার, আপনারা এখন ভেতরে যেতে পারবেন। স্যার ফিরে আসে, আর আপনাদের ডিলটার বিষয়ে আমি স্যারের সাথে কথা বলেছি। সে আপনাদের কোম্পানির সঙ্গে কাজ করতে অনেকটা আগ্রহী। স্বাধীনের বাবা আর চাচা ম্যানেজারের কথা শুনে সোজা অনুমতি নিয়ে কেবিনের মধ্যে প্রবেশ করে। কেবিনের মধ্যে প্রবেশ করে ডেস্কের সামনে থাকা চেয়ার টেনে দুজনেই বসে পড়ে। ঠিক তখনই স্বাধীন তার মুখের উপর থেকে ফাইলটা সরিয়ে ফেলে। সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, দেখে তার বাবা আর চাচা। অন্যদিকে স্বাধীনকে এখানে দেখতে পেয়ে স্বাধীনের বাবা চাচা অনেকটাই অবাক হয়ে যায়। আরে বাবা, তুই এখানে? আর তোকে কত না খুঁজেছি, পুরো দেশ তন্ন তন্ন করে ফেলেছি, কিন্তু তোর কোনো হদিস পেলাম না। 5 বছর হয়ে গেল, একটাবার গিয়ে আমাদের কথা তোর মনেও পড়েনি? কি রাগের মাথায় খারাপ কথা বলেছি তাই বলে বাসা থেকে চলে এসেছিস? 5 বছর হয়ে গেল, একটাবার বাসার দিকে ফিরেও তাকালি না। কথাটা বলতে বলতে স্বাধীনের কাছে গিয়ে তার বাবা হাত চেপে ধরে কান্না করতে লাগে। স্বাধীনের বাবার কান্না দেখিয়ে নিজেও কান্না করতে করতে বলে, বাবা, তোমাদেরকে ছেড়ে থাকতে আমারও অনেক কষ্ট হয়েছে। ভেবেছি কিছুদিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে যাব, কিন্তু দেখো তোমাদের সঙ্গে আগে দেখা হয়ে গেল। বাবা, এখন বাসায় চল, তোকে আর পপিমাকে দেখার জন্য বাসার সবাই মরিয়া হয়ে আছি। আচ্ছা বাবা, একটু ওয়েট করো। আমি পপিকে আর আমার ছেলেকে নিয়ে আমি অফিসে আসতে বলছি, তারপর না হয় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। কথাটা বলেই স্বাধীন ফোন বের করে পপিকে ফোন করে। তারপর পপি সোজা অফিসে চলে আসে। তারপর পপি স্বাধীন পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 5 বছর পর পরিবারের সঙ্গে দেখা করতেছে তারা দুইজন। বাড়ির দরজার সামনে গিয়ে স্বাধীনের বাবা দরজায় কলিং বেল বাজায়। দরজা খুলে দেয় কাছের মেয়ে। বাসার মধ্যে ঢুকতেই এক এক করে সবাই তাদের কাছে চলে আসে। স্বাধীনকে জড়িয়ে ধরে সবাই কান্না করতে লাগে। তখনই স্বাধীন বলে, এখন তো আমরা চলে এসেছি, তো চিন্তা করো না আর। তারপর বাসার রুমে গিয়ে স্বাধীন আর পপি গিয়ে মা বাবা চাচা চাচি দাদির সঙ্গে আড্ডা দিতে লাগে। স্বাধীন কিভাবে এত বড় হলো এইসব বিষয় নিয়ে। এভাবেই পেরিয়ে যায় অনেকটা সময়। রাতের বেলা পপি তার ছেলেকে ঘুম পাড়িয়ে পেছনের দিকে তাকাতেই দেখে স্বাধীন তার দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে আছে প্রায় 5 বছর আগে আমাদের এইখানে প্রথম ফুলসজ্জা হয়েছিল? কথাটা বলেই স্বাধীন আর পপি একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগে। তারপর পপি স্বাধীনকে জড়িয়ে ধরে। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই বলবেন।